বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডির পক্ষ থেকে আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে। বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্সের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের আরেকটি পর্বে ক্লাস করছি। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে ওপেন করে নিয়েছি। আমরা এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল এন্ড প্রেস করব, অথবা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা নিউ থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। তো এখানে আসার পরে আমরা গত ক্লাসে ইনসার্টে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো ইনসার্ট থেকে আমরা হেডার এবং ফুটার পর্যন্ত আলোচনা করেছি। এর বাইরে আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে একটু দেখার চেষ্টা করব। আসেন আমরা যদি এইখানে একটু যাই, এখানে কিছু বিষয় আছে এই জায়গাতে। সো প্রথমে হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্স নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। তো টেক্সট বক্সটা কি, যে টেক্সট বক্স নিলে আমরা এখানে এমন কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে একটা বক্সের মধ্যে নিয়ে দেন সেখানে আমাদেরকে লিখতে হয়। অর্থাৎ আমাদের এই নির্ধারিত ফরম্যাটের বাইরে গিয়ে আমাদের কিছু কাজ করতে হয়, তখন আমরা সেক্ষেত্রে টেক্সট বক্স নিয়ে কিন্তু কাজ করে থাকি। ফর এক্সাম্পল, আমি এই কর্নারে একটা জিনিস লিখতে চাচ্ছি, তখন কিন্তু আমি টেক্সট বক্স নিয়ে এখানে দিতে পারবো। বা আমি চাচ্ছি আরো কি চাচ্ছি, আরো একটা নতুন করে টেক্সট বক্স নিয়ে কাজ করতে যাচ্ছি। সো আমি আবার এখানে ইনসার্ট থেকে গিয়ে টেক্সট বক্স নিব। আমি এখান থেকে ড্র টেক্সট বক্স করবো, করে কিন্তু আমি চাইলে এই কর্নারে গিয়ে আমি এখানে একটা টেক্সট বক্স আঁকতে পারি। এর বাইরেও কিন্তু আমরা এই একই রকম ভাবে আমরা যদি চাই ইনসার্টে গিয়ে যদি এখান থেকে শেপ নিয়ে যদি আমরা এখানে যে শেপ নেই, এখান থেকেও কিন্তু আমরা চাইলে সেটাকে টেক্সট বক্সে কনভার্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখানে একটা শেপ আঁকতেছি, দেখেন। সো এই শেপটার মধ্যে আমরা কি করব, চাইলে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমরা অ্যাড টেক্সট করি তাহলে কিন্তু টেক্সট অ্যাড করা যাবে। সো এখানে আমরা এই শেপ নিয়ে করলে কি কি সুবিধা আছে, টেক্সট বক্স নিলে কি সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। সুতরাং টেক্সট বক্স যদি আমরা নেই, এখানেও কিন্তু আমরা চাইলে যেমন যে শেপ ফিল অ্যাড করতে পারবো, তারপরে শেপ আউটলাইন অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখানে এই যে আউটলাইন দিলাম, দেখেন আমরা যদি একটু বড় করি, দেখেন আউটলাইন আমরা একটা অরেঞ্জ কালার দিয়েছি। এই একই রকম ভাবে কিন্তু আমরা চাইলে এই একই কাজটা কিন্তু এখানেও করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এখন ডাবল ক্লিক, অবশ্যই আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাকে এই শেপ ফরম্যাটস, শেপ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। তো আমি চাইলে শেপ, এখানে আউটলাইন দিব, আমি রেড কালার দিচ্ছি। এবং এখানে চাইলে শেপের বিভিন্ন ইফেক্ট আছে। ফর এক্সাম্পল, আমি শ্যাডো দিতে চাচ্ছি, আমি চাইলে কিন্তু দেখেন এখানে এই যে শ্যাডো ইফেক্ট অ্যাড করতে পারবো। এবং এখানে গেলেও কিন্তু আমরা একই বিষয়গুলো পাবো, দেখেন। তো পার্থক্য কিন্তু তেমন কিছু নেই। টেক্সট বক্স আর হলো আপনার এই যে শেপ নিয়ে যদি কাজ করেন, সেটাকে আমরা যদি এডিট টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের ঠিক টেক্সট বক্সে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে একেবারে ইনসার্ট থেকে গিয়ে এই শেপ থেকেও নিয়ে করতে পারেন। এখানেও টেক্সট বক্স আছে, আবার শেপ আছে। আবার আমরা চাইলে এখান থেকে নিয়েও করতে পারি। আমরা যে যেখানে সুবিধা হয় সেখান থেকে আমরা করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এবার আসেন, কুইক পার্টস, এখানে কিছু বিষয় আছে, যে অটো টেক্সট। অটো টেক্সট আমরা কিছু অ্যাড করে নিয়ে রাখতে পারি। উম, এগুলো আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না। আমরা ওয়ার্ড আর্টে যাই। ওয়ার্ড আর্টে গেলে কিছু বিষয় থাকে, এগুলো আমরা কাজে লাগে আমাদের বিভিন্ন, এখানে যদি ডিজাইন করতে চাই। ফর এক্সাম্পল, আমরা একটা রিফ্লেক্ট একটা কিছু লিখবো। আমি যদি এখানে যাই, আমি জাস্ট এখানে এই যে যেমন দেখেন ইউর টেক্সট হেয়ার, আমি এখানে লিখতেছি, এই যে লেখাটা লিখলাম, যেমন দেখেন খুব সুন্দর একটা কিন্তু ইফেক্ট আসছে। আমি সবগুলো যদি বড় হাতের করে দিতে চাই, তাহলে এখান থেকে হোমে যাব, গিয়ে কি করব, অল ক্যাপস করে দিব। এখান থেকে গিয়ে আমরা কি করব, করে দিতে পারবো, ওই যে আপার কেস করে দিলাম। এগুলো যদি বোল্ড করে দিই আমরা, দেখেন সুন্দর একটা রিফ্লেক্ট কিন্তু তৈরি হয়েছে, মনে হচ্ছে যে নিচে একটা শ্যাডো পড়েছে বা কোনো কাচের উপর এটা লেখা হয়েছে, যার কারণে এখানে রিফ্লেক্ট করেছে। তো আমরা চাইলে এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার, বিভিন্ন রকমের কালার আমরা এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন, আমি ফর এক্সাম্পল এইভাবে চমৎকার করে একটা কালার দিয়ে আমি এখানে করলাম। তো এরকম অনেক সময় দরকার হয় আমাদের যে বিভিন্ন নাম নিয়ে নেম প্লেট ডিজাইন করতে হয়। তো আমরা চাইলে কিন্তু এইভাবে এখান থেকে এই কাজগুলো করতে পারি। জাস্ট করব। এখন এটাকে যদি আমি ডিজাইন করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে একটু কাজ করব, আমার না একটা নেম প্লেট করবো, আমি এখানে এটা লিখলাম। দেন আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা, আচ্ছা এটাকে মিডিলে নিয়ে নিই। এটা কিন্তু দেখেন একটা টেক্সট বক্স, আমি এটাকে যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবো। তো আমি যদি এখানে নিচে এখন লিখতে চাই, লেখা কিন্তু যাবে, কিন্তু এখানে ইফেক্ট গুলো কিন্তু আলাদা আসবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি আমার ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, তো এটাকে আমরা একটু ছোট করব। তো আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায়, অথবা আমি যদি টেক্সট বক্সটাকে ক্লিক করি,
এই জায়গাটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে ওয়ার্ড আর্টে যাব, গিয়ে আমরা কিন্তু চাইলে এই দেখেন এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো। তো গ্রাফিক ডিজাইনারটা পুরোটা আলাদা হবে আসলো। তো এইখানে যেটা আছে এটাকে আমরা একটু সরাই। এটা পুরোটা একটা আলাদা হয়ে গেছে দেখেন, অর্থাৎ একসাথে একটাতে মাল্টিপল আমরা করতে পারতেছি না। তো তাহলে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা নতুন একটা টেক্সট বক্স নিয়ে করতে পারি, অথবা এটাকে মুছে দেই। কারণ আমাদের ডেজিগনেশনটা কিন্তু এরকম ইফেক্ট যুক্ত আমরা করব না, এটা সিম্পল রাখবো। এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে ইনসার্ট থেকে গিয়ে আমরা একটা টেক্সট বক্স নিব, এইখান থেকে টেক্সট বক্সে নিয়ে ড্র টেক্সট বক্স নিয়ে করতে হচ্ছে। তো আমি যদি শর্টকাট করতে চাই তাহলে শেপ থেকে গিয়ে জাস্ট আমি এখান থেকে একটা শেপ নিব, জাস্ট এই বরাবর আমি এখানে এঁকে দিলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যাড টেক্সট করব। আমি যদি লিখে দিই গ্রাফিক ডিজাইনার, তো এটাকে এখন বড় করব। আমরা যেভাবে বড় করে থাকি বড় করলাম, পাশাপাশি এটাকে আমি বড় করে দিব। আমরা জাস্ট কি করব, এখান থেকে ডাবল ক্লিক করে শেপের কোনো ফিল রাখবো না আমরা, নো ফিল দিব, আউটলাইন থেকে নো আউটলাইন করলাম। সেখান থেকে আমরা কালার দিব, টেক্সটের যে কালারটা এটা অবশ্যই আমরা হোমে যাব, হোমে গিয়ে কি করব, এখান থেকে কালারটা অটোমেটিক একটা কালার দিয়ে দিই। এটা একটু নিচে চলে গিয়েছে মনে হয়, সিলেক্ট করে এটা শেপ ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখান থেকে আমরা ব্ল্যাকটা দিতে পারি, তো দিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি কিন্তু এইভাবে। ফর এক্সাম্পল এখানে কালারটা আমরা দেই, কালার দেখেন আমরা চাইলে এটার কালারটা আমরা এখান থেকে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি এই যে অরেঞ্জ টাইপের একটা কালার দিব, এবং এখান থেকেও এটাকে আমরা একটু অরেঞ্জ টাইপের কালার দিয়ে দিব, এই কালারটা। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, বা এখানে একটা আছে এটাকে আমরা ডিলিট করে দিই, ধরেন যে এই জায়গাটাকে আমরা একটু প্রিন্ট করব, তো প্রিন্ট করার আগে আমরা কি করব, এখান থেকে আরেকটা কাজ করব, আবার ইনসার্টে যাব, গিয়ে আমরা আবার একটা শেপ নিব। তো শেপটা আমরা এটার উপরে আনবো, এগুলো একটা নেম প্লেট আমরা করতে চাচ্ছি ফর এক্সাম্পল। তো এখান থেকে আমরা কি করব, এই যে ব্লাইন্ড টেক্সট করে দিব, তাহলে এটা কিন্তু উপরে চলে আসবে টেক্সট গুলা। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা শেপ ফিলটাকে কি করব, নো ফিল করে দিব, তাহলে পিছনেরটা আমার পিছনের লেখাগুলো চলে আসবে। এবং আউটলাইন থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটু মোটা টাইপের একটা দিতে পারি কিন্তু, দেখেন ওইটা কালারটাকে আমরা মিল করে দেই, শেপ আউটলাইন এই কালারটা দিই, অথবা আমরা একটা ব্ল্যাক কালার দিতে পারি, অথবা ওই টাইপের মধ্যে একটু হালকা এই টাইপের কালার দিতে পারি, এটা দিলাম। ওকে, তো আমরা চাইলে এগুলোকে এখন কি করতে পারি, বড় করতে পারি কিন্তু, অথবা এটাকে যদি আমরা ছোট করি। এরকম করে আপনারা একটা পেজে আরো অসংখ্য কাজ করতে পারবেন। তো এগুলো কিন্তু অ্যালাইন করতে হয় আমাদের, এটা যাতে পজিশন গুলো সুন্দর থাকে, এটা যাতে মিডিল হয়, এটার সাথে মিডিল হয়, আমাদের চোখের আন্দাজে এগুলোকে মিডিল করে নিতে হবে। তো এগুলো হলো বেসিক কিছু কাজ আমরা এখানে এইভাবে করতে পারবো। তো এই কাজগুলো যে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, এটা ডিপেন্ড করবে যে আমরা কিভাবে সফটওয়্যারটাকে ইউজ করতেছি সেটার উপর, এক একজন এক এক ভাবে আমরা করে থাকি। তো এটা ডিপেন্ড করবে আমি কিভাবে এটাকে ইউজ করবো। সো ইনসার্টে গেলাম, আমরা এখান থেকে টেক্সট বক্স ওয়ার্ডারের বিষয়টা দেখলাম, তারপরে সিগনেচার লাইন একটা বিষয় আছে। সো এখান থেকে আমরা যদি সিগনেচার সেট আপ, এখানে যদি কোথাও সিগনেচার দিতে চাই সেই জায়গায় আমরা এটা করতে পারি। তো এটা আমরা এইভাবে ইউজ করি না, দরকার হয় না, ডেট টাইম অবজেক্ট গুলো দরকার হয় না। এখান থেকে গুরুত্বপূর্ণ আমাদের হলো ইকুয়েশন এবং সিম্বলটা। তো অনেক সময় আমরা দেখা যায় ম্যাথমেটিক্যাল টার্ম বা বিভিন্ন ধরনের ইকুয়েশনের কাজ আমাদের করতে হয়, তখন এখান থেকে আমাদের ইকুয়েশন ব্যবহার করতে হয়। যেমন দেখেন এটা একটা সূত্র, তো আপনি নর্মালি এটা কিন্তু টাইপ করে লিখতে পারবেন না, তখন এখানে গিয়ে আমাদের যেতে হবে। যেমন এখানে এক্স দেওয়া আছে, তো এক্স এর জায়গায় আমি এখানে কি দিতে পারি, 10 দিতে পারি। আমি মানটাকে পরিবর্তন করতে পারি, এখানে আমি 20 দিতে পারি। ঠিক আছে, তো এখানে এন এর মানটাকে পরিবর্তন করতে পারি। আমি এখানে কি করলাম, এনটাকে পরিবর্তন করতে এখানে স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 10+2 হোল স্কোয়ার হলো। যেমন এই যে প্রত্যেকটার মান এখানে কিন্তু আমাদের চেঞ্জ করা যাবে, দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিক করবো এগুলো চেঞ্জ করবো, সেটা কিন্তু একটা সূত্র। সো এরকম বিভিন্ন যে বেসিক ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আর সবগুলো টার্মই এখানে আমাদের দেওয়া আছে বিভিন্ন ধরনের। সো এগুলো আমাদের যখন এই ধরনের কোনো কাজের প্রয়োজন হয়, যেমন বিশেষ করে আমাদের কোশ্চেন টাইপ বা বই টাইপের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, ফিজিক্স কেমিস্ট্রি
এবং হলো ম্যাথ, এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রয়োজন হয়, তখন আমাদের এই জায়গা থেকে নিয়ে আমাদের এই কাজগুলো করতে ইকুয়েশন থেকে। এবং দেখেন আপনারা সব ধরনের সিম্বল, ম্যাথমেটিক্যাল টার্মের সবগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এখান থেকে নিয়ে আমরা কিন্তু কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। এবং দেখেন এখানে ইকুয়েশন একটা অপশনই চলে এসেছে, একদম ইকুয়েশন রিলেটেড। তো ইনসার্ট থেকেও কিন্তু আমরা এটা এখানে পাচ্ছি, ইকুয়েশন থেকে যেমন দেখেন অনেকগুলো এখানে দেওয়া আছে। ওকে, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এবার আসেন সিম্বল। সিম্বল বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু চিহ্নকে বুঝি। আমি যদি সিম্বলে ক্লিক করি, সিম্বল যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অসংখ্য এখানে সিম্বল দেখাবে। সো আমাদের এই যে যেমন দেখেন এখানে ইউরো সাইন, তারপর এখানে রয়েছে আপনাদের পাউন্ড সাইন, তারপর এই যে বিভিন্ন সাইনগুলো, ইয়ান সাইন, তারপর আপনার কপিরাইট সাইন, এই ধরনের সাইনগুলো আমাদের প্রয়োজন হয়। কারণ আমরা এখানে একটা কোম্পানির নাম যদি লিখি, ফর এক্সাম্পল আমরা লিখতেছি এখানে এইচএস আইটি সলিউশন বিডিটা লিখলাম। এখন এটা যদি কপিরাইট থেকে থাকে তাহলে কপিরাইট সাইনটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে কপিরাইট সাইনটা কিন্তু ইউজ করতে পারি। এবং এটাকে আমরা চাইলে কি করতে পারি, এইভাবে উপরে উঠাই দিলাম। এইভাবে কিন্তু উপরের দিকে উঠানো থাকে, আমি যেখানে সিলেক্ট করি আমাকে কিন্তু শো করতেছে অপশন গুলো। এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা এখানে হোম থেকে গিয়ে কিন্তু কাজ করেছি। যেমন দেখেন, এই যে দেখেন নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি, আবার নর্মাল ফরম্যাট আমি রাখতে পারি। ওকে, আমি যদি এটা একটু পিছাই দিই এখানে, তো এইভাবে কিন্তু থাকে, এভাবে আমরা দিতে পারি। আচ্ছা, তারপর আর কি আছে, সাইন থেকে আমরা যদি ইনসার্টে যাই, সিম্বল থেকে যদি আরো দেখি, আরো অসংখ্য কিন্তু আছে। মোর সিম্বল যদি আমরা, যেমন এখানে বিটা আছে, তারপর পাই আছে, এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা মোর যদি সিম্বলে যাই তাহলে আমরা আরো কি কি পাবো দেখেন। তো আমার অনেক সময় এর বাইরে অনেক সিম্বলের প্রয়োজন হয় যেগুলো আমরা খুঁজে পাই না। এগুলো কোথায় থেকে পাবো? যেমন দেখেন সিম্বলে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দেখেন একটা নর্মাল টেক্সট আছে। নর্মাল টেক্সট দিয়ে আমরা কিন্তু অসংখ্য সিম্বল এখানে পাবো। দেখেন বিভিন্ন ধরনের, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন ফাংশনের এখানে কিন্তু আছে। আহ, এখানে রিসেন্ট আপনি কি কি ইউজ করেছেন এগুলো কিন্তু এখানে শো করতেছে, রিসেন্ট। তো আমরা যদি এখান থেকে আরো যাই, 2 3 যাই, এখানে কিন্তু আরো কিছু পাচ্ছি। দেখেন কিছু একটু 3D টাইপের, এখানে যাই, দেখেন বারকোড টাইপের, এগুলো বারকোড। আমরা চাইলে এই বারকোড টাইপের কিছু জিনিস ইউজ করতে পারি। দেখেন পিকচার আলফাবেট, আপনি চাইলে এ থেকে জেড পর্যন্ত এই যে দেখেন পিকচার দিয়ে কিছু বিষয় আছে। সো আমি যদি এখানে এইচটাকে নিয়ে ইনসার্ট করি, দেখেন আমরা যদি এটা একটু বড় করি তাহলে আপনি বুঝতে পারবেন। ক্লোজ করতেছি, এটা দেখতে কেমন আসলে একদম ফন্টের মতোই কিন্তু। আমরা যদি বড় করলাম, করে একটু আপনাদের জুম করে দেখাই, দেখেন এই আলফাবেট গুলো, এগুলোর মধ্যে কি আছে, পিকচার অ্যাড করা আছে, একটু অন্যরকম টাইপের। তো এই আপনি যদি কখনো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজ করি। যেমন ব্রোশিওর ডিজাইন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করা যায়, বা এরকম কিছু ডিজাইনে কাজ করা যায়। আপনি পোস্টার ডিজাইনও করতে পারেন, তখন এই ধরনের ফন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আবার সেম বলে যাই, আমরা মোডে যাই। মোড থেকে গিয়ে আমরা দেখেন এখানে অসংখ্য আছে। তো তার মধ্যে আপনাদেরকে একদম আমরা ডাব্লিউ দিয়ে একটা আছে, আরো কিছু সিম্বল আছে যেগুলো অনেক সময় আমাদের দরকার হয়। এটাতে যাই, আর কি আছে, ওয়েব লিঙ্ক, এই যে এটা ওয়েব ডিংস। এখানে অসংখ্য আমাদের সিম্বল আছে। যেমন দেখেন আপনার এই যে সিম্বল গুলো, এগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, এগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়, আমরা যেগুলো খুঁজে পাই না। তো কোথায় থেকে পাবো বা কোথায় থেকে এগুলো ইনসার্ট করবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে, তখন আমরা কিন্তু এখান থেকে নিয়ে এই যে দেখেন অনেক ধরনের সিম্বল এখানে আছে, এগুলো আমরা প্রত্যেকটা এখান থেকে ইউজ করতে পারবো এখান থেকে। তো প্রত্যেকটা থেকে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। এই ডাব্লিউ দিয়ে যেগুলো আছে এগুলোর মধ্যে অনেকগুলো পাবেন, আপনি যদি নিচে যাবেন এখানে কিন্তু অনেকগুলো পাওয়া যাবে। আবার যদি আমরা যাই যে থ্রি, যেমন দেখেন এখানে অনেকগুলো আছে। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের অনেক সময় কাজে দেয় এবং এগুলো প্রয়োজন হয়ে থাকে। আমরা বুলেট নাম্বার ইউজ করার ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বুলেটিন ব্যবহার করার ক্ষেত্রে তখন এখানে সিম্বল থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। আর আমরা দেখেছিলাম যে আমরা হোমে যাই, ফর এক্সাম্পল আমরা এইটাতে একটা ব্যবহার করব, এটা ব্যবহার করতেছি, তাই না? So আমি যদি এটাকে মডিফাই করতে পারবো, আমি এর বাইরেও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো। যেটা আমরা দেখেছিলাম কিন্তু, যে আমরা এখান থেকে ডিফাইন নিউ বুলেট, এখান থেকে গিয়ে আমরা এই যে সিম্বল, তো সিম্বলে গেলে কিন্তু আমার এই বিষয়গুলো চলে আসবে। তো এখান থেকে গিয়ে কিন্তু আমরা
আমাদের নিজেদের মতো করে এই বিষয়গুলোকে চেঞ্জ করতে হবে। সো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই এই টিক মার্কটা, এটা কিন্তু অনেক জায়গায় প্রয়োজন হয়, এই যে টিক বক্স তারপর ক্রস বক্স, এটা দরকার হয় আমাদের। তো আমি এটা নিতে চাচ্ছি, তো এটা জাস্ট ওকে করবো, ওকে করে আমি ওকে করে দিব। দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, তারপরে আমরা আরো দেখি কিছু বিষয়। তো এখানে এই বিষয়গুলো কিন্তু কমপ্লিট, আশা করছি এই সেকশন আপনাদের কোনো ঝামেলা থাকার কথা নাই, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। শুধু আমরা টেবিল নিয়ে একদিন একটা ক্লাস করব, অ্যাডভান্স লেভেলের টেবিল ম্যানিপুলেশন নিয়ে ক্লাস করব। টেবিলের আমাদের অনেকগুলো সমস্যা থাকে, যে টেবিল নিয়ে অনেক ধরনের ম্যানিপুলেশন কাজ হয়, যেমন আপনাদের কিভাবে একটা রোস্টার করতে হয়, কিভাবে টেবিল নিয়ে একটা সিভি ডিজাইন করা যেতে পারে, টেবিল নিয়ে বিভিন্ন ধরনের যে ফরম্যাট গুলো করা হয় সেগুলো কিভাবে করা থাকে, এমনকি টেবিল নিয়ে বিভিন্ন ধরনের ক্যাশ মেমো বা বিভিন্ন ধরনের আপনার হিসাব নিকাশের কাজগুলো আমরা কিভাবে করব, প্রস্তুত করব, এগুলো আমরা দেখবো। তো এটা একটা একটা ক্লাস সম্পূর্ণ হবে। আমরা আগে এগুলো একটু শেষ করে ফেলি, বেসিক বিষয়গুলো। এবার আসলে আমরা ড্রতে যাব। তো ড্রতে গেলে আসলে আমরা কি পাবো? তো ড্রতে গেলে যেমন দেখেন এখানে আমরা যদি কিছু ড্রয়িং করতে চাই, তাহলে এখান থেকে আমরা ড্রয়িং করতে পারি। যেমন এখানে দেখেন পেন আছে, আমরা চাইলে যে ব্ল্যাক পেন আছে, আমরা এখান থেকে চাইলে যে ব্ল্যাক পেন দিয়ে কাজ করতে পারবো। তো রেড পেন আছে। তো যারা এখানে চান যে ড্রয়িং করতে চান বা ড্রয়িং এর কিছু বিষয় যদি থাকে, আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন। বা বাসায় যদি আপনাদের ছোট বাচ্চা থাকে, তাদেরকে আপনারা এই ড্রয়িং এটা দিতে পারেন তাদের হাতে, তারা এখান থেকে ড্রয়িংটা প্র্যাকটিস করতে পারবে কম্পিউটারে। আচ্ছা, সো এখানে আরো যদি আমরা পেন অ্যাড করতে চাই, এখানে পেন্সিল আছে, আমি কি ধরনের পেন্সিল অ্যাড করতে চাই, যেমন পেন্সিল আছে, পেন্সিলটা আমি কিরকম সাইজের নিব, দেখেন কত কিরকম সাইজের নিব আমরা এখান থেকে নিতে পারবো, কিরকম কালার নিব আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা নিলাম, এই পেন্সিলটা নিলাম। তো আমি কিন্তু এখন এখানে পেন্সিল দিয়ে কাজ করতে পারবো। তো এটা কিন্তু এখন যখন আমরা পেন্সিল মোডে আসবে, এটা কিন্তু আমাদের একটা কিছুটা আর্টবোর্ড টাইপের মতো আসবে। ওকে, আমরা এখান থেকে এটাকে জুম করতেছি। তো দেখেন আমি কিন্তু একদম পেন্সিলের মতো করে এখানে লিখতে পারবো, একদম আমাদের রিয়েল এখানে লেখা যাবে। তবে রুলার আছে, এই যে আমাদের রুলার আছে, এই রুলার দিয়েও এখানে অর্থাৎ স্কেল দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো, টানতে পারবো। রুলার দিয়ে আমরা বিভিন্ন ধরনের রুলারটাকে আমি সোজা বাঁকা করতে পারবো, ঘোরাতে পারবো। এটা কিভাবে? আমরা কন্ট্রোল ধরে জাস্ট মাউসের হুইলটা ঘোরাবো, আমি আমার নিজের মতো করে এটা অবস্থান চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এই রুলার ধরে এখান থেকে ধরে এই পর্যন্ত টান দিলাম, দেখেন যে স্কেল নিয়ে কাজ করতেছি। সে রুলারটাকে আবার সরাই দিলাম, আমার কিন্তু এটা চলে গেল। ঠিক আছে, ইরেজার আছে, আমি যাচ্ছি এগুলো সব মুছে ফেলতে, দেখেন আমি সবগুলো এখানে মুছে ফেলতে পারবো। আচ্ছা, তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন ফরম্যাট করতে পারবো, দেখেন বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ফরম্যাট করতে পারবো। ওকে, এটাকে আমরা একটু ছোট করি, আপনার দেখতে হবে, যেমন দেখেন প্যাডের মতো ফরম্যাট, আরো বিভিন্ন ফরম্যাট এখানে আছে। আপনি চাইলে এখানে এই যে গাইডলাইন অ্যাড করলেন গ্রাফের মতো করে, দেখেন আপনি যদি অ্যাপ্লাই ফুল পেজ করতে চান, ফুল পেজে অ্যাপ্লাই হবে। আমরা এটা কতটুকু জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। ওকে, এবং পেজ কালার, আমি পেজ কালার কি নিতে চাই, আমি পেজের কালারটাও চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো কিন্তু। আচ্ছা, ওকে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ইঙ্ক টু শেপ, ঠিক আছে। তো এইখানে কিছু বিষয় আছে যে এগুলো শেপে পরিণত হবে আর কি। তো এগুলো ইনটু ম্যাথ, এখানে কিছু বিষয় আছে। আমি যদি এখানে কোনো ম্যাথ লিখি, ফর এক্সাম্পল আমরা এক মানে 2-এর 1 লিখবো, হাফ লিখবো, দেখেন এটি আবার ইজি হয়ে যাচ্ছে। তো অনেক সময় আমাদের এই ধরনের লেখার প্রয়োজন হয়, যে দেখা যায় যে আমরা এগুলো ইকুয়েশন থেকে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা ইকুয়েশনে লিখতে সময় লাগে। তো আমরা খুব সহজে এখান থেকে যে কোনো ধরনের ইকুয়েশন গুলো কিন্তু লিখে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমি যদি লিখি 1/4 2, সে কিন্তু অটো এখানে রিড করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা একটু এল এর মতো চলে এসেছে। ফর এক্সাম্পল আমি যে ব্র্যাকেটটা দিব, দেখেন এই চলে আসছে, ব্র্যাকেটের মতো হয় নাই, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ব্র্যাকেটটাকে স্পষ্ট করার চেষ্টা করি, দেখেন চলে আসছে। তো আমরা এখানে যা লিখবো, একেবারে মানে কাগজে কলমের মতো যা লিখবো তাই কিন্তু এখানে চলে আসবে। আমরা এটাকে ক্লিয়ার করে দিই, আপনারা খুব মজার একটা বিষয় কিন্তু। এটা আমরা সবগুলোকে ইরেজ করে দিই এখান থেকে, এবং রুলার থেকে আমরা নাম করে দিলাম এটাকে, ড্রয়িং কার্ভস। তো আমরা এখানেও চাইলে কিছু কাজ করতে পারবো, ডিলিট করে দিই। তো এখানে অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে আমাদের জন্য কাজে লাগবে হলো এই যে ইনটু ম্যাথ। এইটা আমরা যারা বিশেষ করে কাজ করি, বিশেষ করে কম্পোজের কাজ করে থাকি, এটা তাদের জন্য একটা হেল্পফুল হবে বলে আমি আশা করছি, যে ইনটু ম্যাথ নিয়ে কাজ করলে খুব সহজে বিভিন্ন ইকুয়েশন গুলো যেগুলো আমাদের লিখতে অনেক সময় লাগে, আমরা এখানে জাস্ট
হলো ড্র করে দিব, আমাদের অটো কিন্তু নিয়ে নিবে। ওকে, আমরা এখান থেকে এটাকে ব্যাক করতেছি। সো আমরা ড্রয়িং এ গেলাম, ড্রয়িং এর বিষয়গুলো আমরা পেলাম। এরপর আমরা যদি ডিজাইনে যাই, তো ডিজাইনের বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, হোমে থেকেও কিন্তু আমরা এই হোম থেকে বলতে ইনসার্ট থেকেও কিন্তু আমরা দেখেছিলাম, এই যে হেডার ফুটার দেখেছিলাম। তো আমরা একটু ডিজাইনে যাই। এই যে এখানে ড্রয়িং এর কিছু বিষয় আছে, স্টাইল, লেয়ার স্টাইল গুলো। তো ডিজাইনে গেলে আমাদের থিমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের থিম আছে, আমরা বিভিন্ন থিম নিয়ে কাজ করতে পারবো। তো আমাদের থিম নিয়ে কাজ করার প্রয়োজন খুব বেশি একটা হয় না। তো কালার থেকে আমরা কি ধরনের কালার নিয়ে কাজ করব এখানে দিতে পারবো। ফন্ট, আমি কোন ফন্ট নিয়ে কাজ করব, আমার পুরো ফরম্যাটটাকে সাজাবো সেটা আমরা করতে পারবো। তারপরে ইফেক্ট, কি ধরনের ইফেক্ট নিয়ে কাজ করতে পারবো। ওয়াটারমার্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। সো ওয়াটারমার্কটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। সো ওয়াটারমার্কটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? সো আমি যদি এখানে ওয়াটারমার্কে যাই, তাহলে আমার কিন্তু দেখেন এখানে কিছু বিষয় দেওয়া থাকে, যে ডু নট কপি। ফর এক্সাম্পল, আমি কিছু একটা লিখেছি, কিছু একটা করেছে আমার নিজস্ব, সেখানে আমি এখান থেকে ডু নট কপি করে দিলাম। তো আমি যদি আপনাদের একটা, ফর এক্সাম্পল, আমার একটা ফাইল ওপেন করে দেখাই আপনাদের, তাহলে বেটার হবে। সো আমরা ফাইল থেকে কি করব, ওপেন করব। তো ওপেন করে আমি আমার একটা ফোল্ডারের মধ্যে যাচ্ছি। তো এই ফাইলটা আপনাদের দেওয়া হবে, সেটা হলো বাংলা টাইপিংটা আপনারা কিভাবে করবেন, এটা একটা সিস্টেম। ওকে, ফোল্ডারের মধ্যে যাচ্ছি আমরা, বাংলা টাইপিং। এখানে আমরা ওয়াটারমার্কের কিছু উদাহরণ দেখতে পাবো। যেমন দেখেন, এটা পুরোটাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করা। দেখেন এই যে আপনাদের সুন্দর করে এই যে টেবিল ম্যানিপুলেশন করে এই কাজগুলো করা হয়েছে। এবং এই এই যে ডিজাইনটা দেখতেছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু জাস্ট ইলাস্ট্রেটর করে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করেছি। দেখেন, এবং এখানে দেখেন এই যে আমার এখানে লোগোটা যে আছে এইচএস, এটাকে কিন্তু ওয়াটারমার্ক করা হয়েছে। সো এই ওয়াটারমার্কটা আমরা কিভাবে করব? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সুন্দরভাবে কিন্তু করতে পারবো। তো এই শীটটা আপনাদের দেওয়া হবে, আপনারা প্রিন্ট করে নেবেন, বাংলা টাইপিং এর জন্য আপনাদের কাজে দিবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই এখানে মূলত করার চেষ্টা করবো, সেটাকে আমরা ক্লোজ করে দিলাম। কারণ আমি এটা তৈরি করেছি, এটা যাতে অন্য কেউ ক্রেডিট নিতে না পারে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসেন আমরা ওয়াটারমার্কে যাই। এইখানে কিছু বাই ডিফল্ট দেওয়া আছে, এর বাইরে আমি যদি এখন আমার মতো কাস্টম করতে চাই তাহলে কিভাবে করব? তো আমরা এটা রিমুভ করে দিই, রিমুভ ওয়াটারমার্ক করছি। ওয়াটারমার্ক থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। আমরা যদি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখবো যে দুইটা অপশন আছে, একটা হলো পিকচার ওয়াটারমার্ক, একটা হলো টেক্সট ওয়াটারমার্ক। আমি যদি টেক্সট ওয়াটার, এখন কিন্তু নো ওয়াটারমার্ক করা আছে, আমি এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক করে দেই। আমি এখানে লিখতে পারবো, কোন ল্যাঙ্গুয়েজে লিখবো আমি কিন্তু যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, কোন ফরম্যাটে, মানে যে বাংলাদেশিও আছে, বাংলা যদি লিখতে চাই। তো আমরা এখানে ইংরেজি নিচ্ছি, নিয়ে আমরা এখানে কিন্তু লিখে দিতে পারবো। ঠিক আছে, টেক্সট আমি কি দিব, আমি টেক্সট দিচ্ছি এখানে এইচআরডি সলিউশন বিডি। ফন্ট, আমি কোন ফন্ট নিব, ল্যাঙ্গুয়েজের পর আমি ফন্ট কি নিব, আমার যা ফন্ট গুলো ইনস্টল করা আছে কিন্তু ফন্ট গুলো দেখতে পাবো। বাই ডিফল্ট যা আছে তাই নিচ্ছি। তো কালারটা কি হবে, একটা ডিফল্ট কালার কিন্তু দেওয়া আছে, আমি চাইলে কালার এখান থেকে আমার নিজের মতো করে দিতে পারবো। ওকে, সো বাই ডিফল্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে এই যে শো করতেছে, আমরা এটাকে একটু বড় করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার আমরা যাই ওয়াটারমার্ক থেকে, আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। সো এখান থেকে আমরা কি করব, আমরা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারি, ফন্টটা একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে কিন্তু এটা চেঞ্জ হবে, দেখেন অ্যাপ্লাই না করা পর্যন্ত চেঞ্জ হবে না। তারপর আমরা কালারটাকে যদি ধরেন আমি এই কালারটা দিব, দিয়ে আবার আমি অ্যাপ্লাই করব, দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবং দেখেন এটা ডায়াগোনাল একটা ফরম্যাট আছে, মানে কোনাকুনি। আমি চাইলে এটাকে হরিজন্টাল করে দিতে পারবো, দিয়ে আমি অ্যাপ্লাই করতেছি, দেখেন হরিজন্টাল চলে আসলো। তারপর এখন পিকচার ওয়াটারমার্ক যদি অ্যাড করতে চাই তাহলে পিকচারে যাব। এখানে আরেকটা বিষয় বলে দিই, আমরা এখান থেকে সাইজটাকে চেঞ্জ করতে পারবো। সাইজটা অটো আছে, আমি চাইলে এটাকে 40 দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করি, দেখেন ছোট হয়ে গেল। আবার সাইজটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি, আমি চাইলে এখানে নিজের মতো করে আমি 100 দিলাম, দেখেন দিয়ে আমি অ্যাপ্লাই করব, আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু। ওকে, আমরা এখান থেকে এটা রাখতেছি না, নো ওয়াটারমার্ক করলাম, করে অ্যাপ্লাই করতেছি, করে আমি পিকচার ওয়াটারমার্ক দিব। তো আমি চাচ্ছি আমার লোগোটাকে এখানে অ্যাড করতে, তো আমি এখান থেকে কি করব, সিলেক্ট পিকচার। আচ্ছা, সো আমরা কি করব, ওয়ার্ক অফলাইন দিব।
তো এখানে কিন্তু অনলাইন থেকে আমাদের একটা অপশন বলবে, আমরা ওয়ার্ক অফলাইন দিব, দিয়ে আমাদের এখান থেকে কি করব, আমাদের কম্পিউটারের থেকে আমরা ফাইল নিব। তো এখান থেকে গিয়ে আমরা লোগোটাকে নেই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে যাই, আমাদের যে লোগোটা আছে সেটা আমরা নিব। সেটা পিএনজি ফরম্যাট নিতে হবে আমাদের, যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে। তো এখানে আমার জেপিজি আছে, পিএনজি আছে, আমি কিন্তু পিএনজিটা নিচ্ছি, নিয়ে আমি ইনসার্ট করতেছি। ওকে, আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এখানে একটা বিষয় হচ্ছে ওয়াশ আউট, আমি যদি ওয়াশ আউট না রাখি দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু দেখেন আমার যা আছে তাই এখানে শো করতেছে। তো অবশ্যই এটা আমরা ওয়াশ আউট করে দিব। ওয়াশ আউট না করে দিলে এটা কিন্তু ওয়াটার মার্কের মতো বিষয়টা আসবে না, তখন আপনার উপরে যে লেখাগুলো এক্ষেত্রে ঝামেলা করবে। তো স্কেলটা আপনি স্কেল ডাউন করতে পারেন। তো আমি 50% করতেছি, করে অ্যাপ্লাই করলাম, একটু সময় নিবে। আমার এটা ছবিটা একটু রেজুলেশন হাই, ওই জন্য একটু সময় নিচ্ছে সে। আচ্ছা, আচ্ছা 50% আছে, আমি যদি চাই এটাকে 50% না, আমি এটাকে কত করব, 20% করব, করে আমি অ্যাপ্লাই করতেছি। দেখেন এটা কিন্তু আমার ছোট হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিব। দেখেন আমার কিন্তু এটা একটা ওয়াটারমার্ক এখানে অ্যাড হয়ে গেছে, হালকা ঝাপসা একটা কালার এখানে অ্যাড হয়ে গেছে। তো এই ওয়াটারমার্কটা কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হলো টেক্সট বক্স ব্যবহার করে কিন্তু করতে পারি। একই রকম ভাবে আমরা টেক্সট বক্সের মধ্যে দেখেছি, এটা টেক্সট বক্সে আমরা এই ছবিটাকে ইনসার্ট করে টেক্সট বক্সটাকে আমরা কি করব, যে বিহাইন্ড দ্য টেক্সট করে দিব। দিলে আমাদের কি হয়ে যাবে, পিছনের দিকে লোগোটা থেকে যাবে কিন্তু। ওকে, ওয়াটারমার্কটা আমরা ইউজ করছি। এবার পেজ কালার, আমরা চাইলে আমাদের পেজের কালারটাকে চেঞ্জ করতে পারবো। গ্রে স্কেল থেকে আমরা চাইলে একটু কম বেশি করে আমরা পেজের কালার যদি আমাদের কখনো প্রয়োজন হয় চেঞ্জ করা, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পেজ বর্ডার, সো বর্ডারটা কি, আমরা পেজে চাইলে যে কোনো বর্ডার অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি চারপাশে একটা বর্ডার অ্যাড করতে। সো এগুলো দেখা যায় আমাদের বিভিন্ন ইনভাইটেশন লেটার গুলোর ক্ষেত্রে এই বর্ডারের ব্যবহারটা আছে। যদি এটা আমাদের পেজ সেটআপ থেকে এটা নিয়ে আমাদের আলোচনা হবে, তারপরে এখানে আমরা একটু দেখে নিচ্ছি। যেটা আমার নান করা আছে, নান থেকে যদি আমি এখানে বক্স করে দেই, তাহলে কিন্তু আমার চারপাশে বক্স হবে একটা। তো আমি কিরকম চাচ্ছি, এখান থেকে স্টাইলটা কেমন দেবো, ফর এক্সাম্পল আমি এই স্টাইলটা নিচ্ছি, নিয়ে যদি আমি ওকে করি, দেখেন আমার কিন্তু চারপাশে একটা বর্ডার যুক্ত হয়ে গিয়েছে। দেখেন এই যে বর্ডারটা যুক্ত হয়ে গিয়েছে। আমি এটার উপর লিখতে পারবো এখন। আমি এখানে যদি পেজ কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম, বর্ডারটা ইউজ করলাম। আবার যদি আমি পেজ বর্ডার গিয়ে বর্ডারটা চেঞ্জ করতে চাই, আমি একটু শ্যাডো ইউজ করব, দিয়ে ওকে করতেছি, এটার মধ্যে দেখেন একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে এই পাশে। তো আমরা শ্যাডো ইউজ করবো না, শ্যাডোটা তো আমার ভালো লাগতেছে না। আবার পেজ বর্ডারে গিয়ে আরো কিছু কাজ করবো অ্যাডভান্স লেভেলে। সেটা হলো আমি যদি 3D চাই, 3Dও করতে পারবো, ওকে করে দিই। তো 3D ইফেক্ট আমাদের দিতে হবে, না হলে 3Dটা আসবে না। আমরা পেজ বর্ডারে যাই, 3D তে যাই, কালার দেই, এই যে দেখেন কালার চেঞ্জ করতে পারবো। এবার কাস্টমে যাই আমরা একটু। তো কাস্টম থেকে গেলেও কিন্তু আচ্ছা, এখানে 3D তে গিয়ে যদি আমরা এখানে আর্টে যাই, যেমন দেখেন আর্ট আছে কিন্তু, এই আর্ট গুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কোনটা ইউজ করব, এই যে গোলাপ ফুলটা ইউজ করব, এটা আমি ওকে করলাম। দেখেন চারপাশে সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে চমৎকার ভাবে। এটাকে কিন্তু আমরা চাইলে কতটুকু বড় ছোট করতে পারবো, দেখেন আমি চাচ্ছি এটাকে বড় করতে, অনেক চিকন হয়ে গেছে, একটু বড় করব। ফর এক্সাম্পল আমি এটাকে 30 করে দিলাম, দিয়ে আমি ওকে করলাম। এখন দেখেন অনেকটা বড় হয়ে গেছে। আমার কাজের উপর ডিপেন্ড করবে আমি এটাকে কতটুকু স্কেল ডাউন করতে যাচ্ছি, স্কেল আপ করতে চাচ্ছি, এভাবে করে আমরা কাজ করতে পারবো। ওকে, তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এখান থেকে। তো এই ছিল ডিজাইনের মূলত বিষয়গুলো, এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এরপর যদি আমরা লেআউটে যাই, সো লেআউটে হলো আমাদের পেজের যে সাইজটা সেটা আমরা দেখবো। সো আমরা যদি মার্জিন যাই, কারণ আমরা যখন একটা ডকুমেন্টে কাজ করে থাকি, ফর এক্সাম্পল আমরা যখন একটা লেটার লিখবো, তো সেটার কিন্তু আমাদের স্কেল মেজারমেন্ট একটা আছে। ফর এক্সাম্পল আপনি যখন একটা কি করবেন, এগ্রিমেন্ট বা চুক্তিপত্র লিখবেন, চুক্তিপত্রগুলো সাধারণত একটা স্টাম্পের মধ্যে হয়ে থাকে। তো স্টাম্পের কিন্তু একটা আলাদা কাস্টম সাইজ আছে, সেই সাইজটা নিয়ে আমাকে কিন্তু করতে হবে। বা অনেক সময় দেখা যায় আমাদের লিগ্যাল পেজে কাজ করতে হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের হাফ A4 পেজে কাজ করতে হয়। তো এইগুলো আমাদেরকে এখান থেকে মেজারমেন্ট করে দিতে হবে, বা আমি সাইজ কতটুকু নিতে চাচ্ছি। তো okay, আমরা প্রথমে এখান থেকে ডিজাইন থেকে গিয়ে পেজ বর্ডার থেকে আমরা বর্ডারটাকে তুলে দিচ্ছি, নান করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এবং পেজ কালারটাকে আমরা আবার কি করতেছি, নো কালার করে দিলাম। ওকে, এখন আবার আসেন আমরা লেআউটে যাব। আমি যদি মার্জিনে যাই, এখানে আমার কিছু কাস্টম কিছু মার্জিন দেওয়া আছে, ন্যারো, তারপর হচ্ছে মডারেট, হোয়াইট, তারপর মিরর।
তো আমরা এখান থেকে গিয়ে আমাদের নিজেদের জন্য করার জন্য আমরা কাস্টম মার্জিন নিব। কাস্টম মার্জিন নিলে আমি নিজের মতো করে করতে পারবো। তো সবার প্রথমে আমাদের কাজ হলো পেপারটাকে সিলেক্ট করে নাও। তো আমরা পেপার বাই ডিফল্ট লেটার দেওয়া থাকে, আমরা সবসময় লেটার নিব না, এ4 নিব। আমাদের যে অফিসিয়াল কাজগুলো এটা এ4 পেজের মধ্যে এ4 সাইজে সবচেয়ে বেশি হয়ে থাকে। এর বাইরেও আমাদের কি হয়ে থাকে, লিগাল হয়ে থাকে, যে লিগালটা একটু বড় ধরনের হয়ে থাকে। তো আমরা এ4 নিয়ে কাজ করতে চাই। তো এ4 নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, মার্জিনে যাব। তো আমি যদি একটা কি করি, এখন একটা অ্যাপ্লিকেশন লিখি বা একটা লেটার লিখতেছি, সেক্ষেত্রে আমার এখানে কি হওয়া উচিত? তো আমাদের মনে রাখবেন যে নর্মালি আমরা উপরের দিকে 0.5 দিয়ে থাকি, অর্থাৎ হাফ ইঞ্চি এটা ফাঁকা রেখে থাকি। অনেক সময় 0.8ও দিতে পারি আমরা। তো আমরা 0.5 দিব, এটা হলো টপ উপরের দিকে। আমরা যদি বটমের দিকে তাকাই, বটমে আমরা ঠিক একই রকম ভাবে 0.5 দিব। লেফটে আমরা কত দিব? সো লেফটে অনেক সময় 0.8 দিয়ে থাকি, আবার অনেক সময় 1.25 এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এটা ডিপেন্ড করবে আমি কিভাবে এটাকে সাজাচ্ছি। তো 1.25 দিব আমরা, যেহেতু এটা একটা আমরা অ্যাপ্লিকেশন লিখবো সেক্ষেত্রে। এবং রাইটে আমরা কত দিব? সো রাইটে আমরা 0.5 এবং 0.8 দুইটার একটা দিতে পারি, আমাদের লেখার উপর ডিপেন্ড করে। সো আমি এটাকে 0.5 করে দিচ্ছি। সব জায়গায় 0.5 রেখে কিন্তু লেফটটা রাখলাম এতটুকু। দেন আমার এখানে কাজ কি? আর কোনো কাজ নেই, জাস্ট আমি ওকে তে ক্লিক করবো। তো দেখেন আমার কিন্তু এখানে পেজটা সেট আপ কিন্তু হয়ে গেছে। স্কেল কিন্তু এইটা। এখন এই যে এইগুলোকে আমি একটু সরিয়েছিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিব। এই যে এখানে একটু গ্রে দেখাচ্ছে, এই পর্যন্ত হলো আমার মূলত স্কেলটা। ওকে। তো এখান থেকে আমরা মূলত লেখা শুরু করবো। এখন যদি আমরা দেখি আমাদের একটা যে কোনো দরখাস্তকে আমরা যদি লিখি এখানে, তাহলে কিন্তু সুন্দরভাবে লিখতে পারবো আমরা। ফর এক্সাম্পল আমরা এখানে কি লিখে থাকি, প্রথমে ডেট দিয়ে থাকি। ডেট আমরা 9 জুন। দেখেন আমার কি এখানে কিন্তু 9 জুন 2024 অটো আসতেছে। আমি যদি ইন্টার প্রেস করি, অটো আমার কিন্তু ডেটটা এখানে চলে আসবে। এখন কিছু সাজেস্ট করছে, তারপর আমরা কি দিব, কি দিয়ে থাকি, টু, ফর এক্সাম্পল টু দা ম্যানেজার। তারপর কি থাকে আমাদের সাবজেক্ট, প্রেয়ার ফর ডট ডট ইত্যাদি থাকতে পারে। তারপর আমরা সার্ট দিয়ে এখানে লেখাটা কিন্তু শুরু করি, তাই না? তো এখানে বাকি বিষয়গুলো আমাদের জাস্ট লাইক এখানে থাকে, এখানে কিন্তু আমরা লিখি। তো এই যে ফরম্যাটটা দেখেন, আমাদের জাস্ট কিন্তু এই যে উপরে এতটুকু ফাঁকা, নিচে আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এতটুকু স্পেস, এবং বাম পাশে স্পেসটা কিন্তু এই জায়গা থেকে এতটুকু, সেটা 0.5 করে আছে। আমাদের টপ বটম এবং রাইটে আছে 0.5, এবং আমাদের লেফটে আছে 1.25। আমরা চাইলে লেফটে এটাকে 0.8ও দিতে পারি, 1ও দিতে পারি। তো 1.25টা স্ট্যান্ডার্ড। এর বাইরে আপনারা কাজের উপর ডিপেন্ড করে এটাকে আমরা করতে পারেন, নো প্রবলেম। ওকে। এখন আসেন আমরা ওরিয়েন্টেশন দিকে যাই। তো আমি যদি এখান থেকে কাস্টম মার্জিনেই আবার যাই, এখানে কিন্তু ওরিয়েন্টেশন বিষয়টা আছে। আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করে দিই, অনেক সময় আমাদের অনেক কাজ দরকার আছে, আমাদের একটু ল্যান্ডস্কেপ মুড দরকার। প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপ এটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রোটেক্ট মানে হলো সোজা লম্বা লম্বা, আর ল্যান্ডস্কেপ মানে হলো এরকম আড়াআড়ি। তো আমরা এখান থেকে জাস্ট কি করে দিব, ওকে করে দিব। আমার কিন্তু এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এরকম আড়াআড়ি হয়ে গেছে, পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো ওরিয়েন্টেশন থেকে আমরা এটাকে জাস্ট আমরা ওয়ান ক্লিকে করে ফেলতে পারবো। এবং সাইজে গিয়েও কিন্তু আমরা দেখেন পেপারের সাইজগুলো এখানে পাচ্ছি অটোমেটিক। এবং কাস্টম কলাম থেকে আমরা চাইলে এটাকে 2 কলাম করতে পারবো। দেখেন এটা কিন্তু 2 কলাম হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি এটা কপি করি, দেখেন ঝামেলা করতেছে। আমরা ফর এক্সাম্পল এই লেখাটাকে এখানে কপি করি, আপনাদের যে লেখাটা আছে কপি করতেছি, করে মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি, অফিস ওয়ার্ডে। আমি যদি টাইপ পেস্ট করি জাস্ট, দেখেন আমি যদি পেস্ট করতেছি, পেস্ট করলে আমার লেখাটা কিভাবে আসে পরবর্তীতে দেখেন। দেখেন আমার কিন্তু লেখাটা এখন 2টা কলামে হয়ে গেছে, আমার কিন্তু এখন এখানে 2টা কলাম হয়েছে করি। তাহলে এখানে আমরা 2 কলাম নিয়ে কাজ করতে পারবো। তো দেখা যায় যে আমাদের অনেক সময় এই 2 কলাম নিয়ে কাজগুলো কখন প্রয়োজন হয়, দেখেন যে বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপের ক্ষেত্রে প্রয়োজন হয়, বা বিভিন্ন ধরনের বইয়ের ক্ষেত্রে কিন্তু এই 2 কলামের কাজগুলো আছে। সো এখন দেখেন 2 কলাম আমরা করলাম, আমরা চাইলে কিন্তু আরো করতে পারবো। এখানে যদি আমি আবার কলামে যাই, কলাম থেকে গিয়ে দেখেন 3 কলাম করা যাবে। আমি যদি 3 করি, দেখেন 3 হয়ে গেল। আবার যদি আমি যাই, আমি চাইলে এখানে দেখেন যে রাইট একটু চেঞ্জ করতে পারবো, মানে ডান পাশে অল্প লেখা থাকবে, বাম পাশে বেশি লেখা থাকবে, এভাবে চেঞ্জ করতে পারবো।
আবার যদি মোর কলামে যাই, আমি আমি চাইলে আমার মতো করে এখানে কাস্টম করতে পারবো। দেখেন আমি আহ, এখান থেকে নাম্বার অফ কলাম আমি চাইলে বিভিন্ন ভাবে এটাকে ফরম্যাট করতে পারবো। দেখেন আমি এখান থেকেও ক্লিক করে করতে পারবো, এখান থেকেও আমি সুন্দর করে চেঞ্জ করতে পারবো। তো আমাদের সচরাচর আমাদের দুই কলামের বেশি কাজ করার প্রয়োজন হয় না মাইক্রোসফট ওয়ার্ডে, খুব কমই দেখা যায় আর বেশি। কিন্তু আমাদের কখনো যদি এই ধরনের কাজ হয় যে যেটা আমাদের একটু ডিজাইন করতে হয় বা একটু ফরম্যাটিং ভাবে করতে হয়, সাজাতে হয়, তখন সেই ক্ষেত্রে হয়তো এটা প্রয়োজন হতে পারে। ওকে, এখন দেখেন এখানে টু কলাম কাজ করার পরেও এখানে আরো কিছু বিষয় থাকে। এখন আমরা চাচ্ছি যে কি চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এটাকে ওয়ান কলাম করি। কলামে যাব, কলাম থেকে ওয়ান কলাম করব, এটা পুরোটা ওয়ান কলাম। আমি চাচ্ছি এই উপরের এই অংশটা হবে ওয়ান কলাম, কিন্তু আমার পেজের এই নিচের অংশটা হবে টু কলাম। তাহলে আমরা এটা কিভাবে করব? তো সেক্ষেত্রে আমরা উপরেরটা উপরে ভাবে থাকবে, আমরা জাস্ট হলো এই লেখাটাকে কি করব, সিলেক্ট করে নিব, এইটুকু লেখা। তো আমার এইটুকু দরকার, তাই না? তো এইটুকু আমি সিলেক্ট করব করে আমরা যদি এখান থেকে কলামে গিয়ে যদি টু কলাম করি, দেখি আমাদের কি হয়। দেখেন এখন কিন্তু আমার উপরের জায়গাটা কিন্তু ঠিকই আছে, উপরে কিন্তু আমার টু কলাম হয় নাই। এটা আমার ধরেন যে একটা কোশ্চেনের হেডার, ঠিক আছে? তো এরকম কিন্তু হয় যে কোশ্চেন গুলো এইভাবে কিন্তু করা হয়। দেখবেন যে এইভাবে উপরের দিকে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি বিষয়গুলো থাকে, আর নিচের দিকে কোশ্চেন গুলাকে ফরম্যাট করা হয়। তো এরকম ফরম্যাটের ক্ষেত্রে আমরা পেজ সেটআপটা কেমন নিব? তো এই ক্ষেত্রে আমাদের পেজ সেটআপটা হবে কি রকম, যে আমরা দেখেন আমরা তো এখানে মার্জিন থেকে গিয়ে কাস্টম মার্জিনে গিয়ে এটা সেটআপটা করতে হয়। কিন্তু এটা চাইলে আমরা এখানে একটা ক্লিক করে আমরা আনতে পারি। যেমন দেখেন এই জায়গায় একটা আইকন আছে, আশা করছি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমার পুরো পেজ সেটআপের বিষয়টা এখানে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে লেফট এরটা আমরা 0.5 করে দিব। সো এই ধরনের কলামে যখন কাজ হয় তখন চারপাশে সমান একটা দূরত্ব নেওয়া হয়, 0.5 করে নেওয়া হয়, 0.5। ওকে করে দিলাম। তাহলে আমার কিন্তু এইটুকু জায়গায় এটা অ্যাপ্লাই হলো, এই নিচে কিন্তু হয় নাই। তো নিচে যদি অ্যাপ্লাই করতে তখন কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে, অথবা আমাকে কি করতে হবে, আমি যখন এখান থেকে পেজ সেটআপটা দিব, আমি এটা কোন জায়গার মধ্যে এটা অ্যাপ্লাই করব, এটা আমাকে বলে দিতে হবে। যেমন দেখেন দিস সেকশন, আমি কিন্তু একটা সেকশনের মধ্যে আছে, আপনাদেরকে বুঝতে হবে যে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন। একটা পেজের মধ্যে এখন কিন্তু দুইটা সেকশনে ভাগ হয়ে গেছে, একটা টু কলাম সেকশন, একটা ওয়ান কলাম সেকশন। তো আমি যখন এটা এখানে অ্যাপ্লাই করেছি এবং দেখেন অ্যাপ্লাই টু যখন দিয়েছি তখন কিন্তু আমার হলো দিস সেকশন ছিল। তো আমি যদি হোল ডকুমেন্ট করি, তাহলে কিন্তু আমার পুরো ডকুমেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তো পুরো ডকুমেন্ট বলতে আমার এইটুকুতেই হয়েছে, আসলে এই নিচের দিকে হয়নি। তো এই জন্য আমরা এটাকে আরেকটা কাজ করবো, সেটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, পুরোটাই সিলেক্ট করব। করে এখন আমরা একটু পেজ সেটআপে যাব, গিয়ে এখন যদি আমরা এখানে সবকিছু কি করি, লেফটটাকে 0.5 করি, সবগুলো 0.5 করে দিলাম। দিয়ে আমরা কি করব, দেখেন এখন কিন্তু সিলেক্টেড সেকশন, অথবা হোল ডকুমেন্ট করে দিই, আমরা হোল ডকুমেন্ট করে দিয়ে ওকে করি। এখন দেখেন আমার কিন্তু পুরো সেটআপটাই চেঞ্জ হয়ে গেছে, এখন এই পাশ থেকেও শুরু করে এই পাশেও। তো আমাদের এই লেখাগুলো আছে, আমরা চাইলে এগুলোকে জাস্টিফাই করে দিতে পারি। এখানে একটু বোঝা যাচ্ছে না আসলে স্কেলিংটা হয়েছে কিনা। তো কন্ট্রোল জে দিয়ে আমরা জাস্টিফাই করে দিলাম, এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন এই পাশে 0.5 ইঞ্চি আছে, এই পাশে 0.5 ইঞ্চি, এবং এইখানেও একটা কলামের মধ্যে নির্ধারিত জায়গা কিন্তু আছে। আমরা চাইলে এই জায়গাটাকে ওইখানে ডাবল ক্লিক করে আমরা এই জায়গাটা এখানে চেঞ্জ করতে পারবো, কতটুকু আমি জায়গা এখানে রাখবো। স্পেসিংটা আমি এই যে কমাইতে পারবো, দেখেন স্পেসিংটা আমরা কমাবো, কমা বাড়া করতে পারবো এখান থেকে। ওকে, দেখেন এখন কিন্তু কমে গেল। আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে এইভাবে মডিফাই করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়। আচ্ছা, তো আপনার পেজ ব্রেকের বিষয়টা তো বুঝেন, যে আমি চাচ্ছি যে কোথায় এই জায়গা পর্যন্ত টাইপ করেছি, আমি একটু পেজ ব্রেক দিব এখানে, মানে একটা নতুন বাকিটা নতুন পেজে চলে যাবে। আমি যদি ব্রেক দিয়ে দেই, পেজ ব্রেক করব, তাহলে দেখেন পুরোটা কিন্তু বাকি লেখাটা বসে চলে গেল। আরো কিছু এখানে অপশন আছে ব্রেকস থেকে, কলাম আমরা যদি এখানে কলাম ব্রেকও করে দিতে পারি। যেমন দেখেন এই যে পুরা কলামটা এখানে ব্রেক করে দিলাম, মানে এই কলামে আর থাকবে না, অন্য কলামে আমি নিয়ে গেলাম, সেকেন্ড কলামে তাকে নিয়ে গেলাম, কলাম ব্রেক। আরো কি আছে, ব্রেক থেকে আমরা দেখবো যে টেক্সট ওয়ার্পিং, আমরা যদি এখানে যাই, তো এই জায়গায় একটা আমরা ব্রেক করে দিলাম। তো এখানে আমি এখন চাইলে টেক্সট লিখতে পারবো। আমি কি করতেছি, এখানে যেটা লিখতেছি এটার সাথে এটার সংযোগটা একটু অন্যরকম, মানে এটার সাথে আলাদা হয়ে গেল কিন্তু দেখেন। তো আমি যদি এটাকে একটু বড় করি, একটু আলাদা হয়ে গেল এখানে। তো এখানে অনেক সময় আমাদের এইভাবে কাজ করার প্রয়োজন হয়, আমরা এগুলো করতে পারি।
তারপর আবার কি যাব, ব্রেক থেকে আমরা দেখব কন্টিনিউয়াস, এটা একটা দিয়ে দেখি আমরা। এখান থেকেও দেখেন এই জায়গায় একটা আলাদা ব্রেক হয়ে গেল। ঠিক আছে, একটা স্পেস সে দিয়ে দিল আমাদেরকে কাজ করার জন্য। আবার যদি আমরা ব্রেকে যাই, ইভেন্ট পেজ দিতে পারবো, ওল্ড পেজ দিতে পারবো। তো আমাদের সাধারণত এই পেজ ব্রেকটা প্রয়োজন হয়, কলামসটা প্রয়োজন হয়, এইটা প্রয়োজন হয়, বা নেক্সট পেজ আমরা প্রয়োজন হয়। আসেন, উম এটা প্রয়োজন হয় না খুব বেশি একটা। তো মোটামুটি এই ছিল পেজ সেটআপের বিষয়গুলো। এখানে যদি আমরা আরো কিছু বিষয় এখানে যাই, তাহলে আমরা দেখব যে কি দেখব। আরেকটা কাজ আপনাদেরকে দেখাই এখানে। এই পেজটাকে আমি কি করব, আমাদের অনেক সময় দেখা যায় কি, আপনারা দেখবেন সাধারণত দেখা যায় বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন ধরনের ইনভাইটেশন, ছোটখাটো অনুষ্ঠান ইনভাইটেশন লেটার গুলোতে একটা A4 পেজকে দুই ভাগে ভাগ করে লেটার লেখা হয়। তো আমরা চাইলে এবং এটা বিভিন্ন সময় আমাদের দেখা যায় একটা পেজকে দুই ভাগ করে কাজ করা হয় বা দরকার হয় একটা পেজের মধ্যে। বিশেষ করে আপনারা যদি কোনো ক্যাশ মেমো ডিজাইন এখানে করতে চান, ফর এক্সাম্পল আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিচ্ছে, আমি একটা ক্যাশ মেমো ডিজাইন করবো এখানে। তো ক্যাশ মেমো বা যেটাকে আমরা ভাউচার বলে থাকি, এটা ডিজাইন করবো। তো এটার জন্য আমরা কিভাবে করে থাকি? সো অনেকে দেখা যায় A4 পেজ দরকার হয়, আবার অনেকে বলে A4 পেজ না, সে একটা পেজকে দুই ভাগ করে নেবে। তখন আমরা কি করি, আমরা এখান থেকে পেজ লেআউটে যাব। লেআউটে গিয়ে দেখেন এটা কিন্তু আমরা লেআউট থেকেও করতে পারি, আবার দেখেন ফাইল থেকে এখানে আরেকটা অপশন আছে সম্ভবত। আচ্ছা, পেজ সেটআপ অপশনটা পুরোটাই ওখানে আছে এখন। আচ্ছা, তো আমরা লেআউট থেকে কি এখানে ক্লিক করবো একটা এই আইকনটাতে। সর্বপ্রথম পেপারটাকে আমরা অবশ্যই A4 করে নিব। A4 মার্জিন আমরা চারপাশে 0.5 করে দিব। আমি কিন্তু ট্যাব ব্যবহার করে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। এখানে আরেকটা বিষয় গুটার, এটা একটু দেখাই দিই আপনাদের। তো গুটারটা কি জন্য প্রয়োজন হয় আমাদের, আপনার দেখবেন অনেক সময় আমাদের স্পাইরাল বাইন্ডিং করতে হয়। তো বাইন্ডিং করার জন্য আমাদের এই একটা গুটার একটা অংশ রাখতে হয় কাজ করার ক্ষেত্রে, নাহলে পরে আমরা বাইন্ডিং এর একটা জায়গা পাই না। তো আমি যদি 0.5 ইঞ্চি গুটারের জন্য রাখি বা আচ্ছা 0.5 ইঞ্চি রাখলাম। সো দেখেন আমার কিন্তু এই যে গুটারে বাইন্ডিং এর অপশনটা দেখাচ্ছে, তাহলে এইটুকু জায়গা বাদ দিয়ে 0.5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু সে বাকি এখানে কাজ করা শুরু করবে। তবে কোন পাশে দিতে চাই, এটা টপ নাকি লেফট? মূলত লেফট সাইড আর টপ সাইড এই দুইটা জায়গায় কিন্তু হয়, উপরের দিকে হয়, লেফট সাইডে হয়। তো আমরা লেফট দিয়ে রাখলাম। দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন আবার কিন্তু একটা ওরকম একটা জায়গা রেখে কিন্তু সে কাজগুলো করবে। আচ্ছা, Ctrl Z দেই আমরা। আবার আমরা চলে যাই পেজ সেটআপ থেকে। অথবা আপনি যদি চান যে গুটার আপনি রাখবেন না, আপনি চান যে এখানে লেফটে একটু বেশি জায়গা রাখবেন, আমার 1 ইঞ্চি আমার নেওয়া আছে। আচ্ছা, আমরা আবার এখানে সেটআপটা দিয়ে দিই। A4 করছি মার্জিন থেকে, যে আমরা এখান থেকে পেজটাকে কিন্তু চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ বলতে কেমন বোঝায়, যে ওই যে বললাম যে আমাদের ছোটখাটো অনেক সময় ইনভিটেশন লেটার গুলোর জন্য, বা বিশেষ করে একটা প্যাড বা ক্যাশ মেমো একটা ভাউচার ডিজাইন করবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো অনেকে চাই A4 পেজের অর্ধেক করে সাইজটা হয়, এটা A4 পেজ যেটা সমান হয় আমার সাথে A4 পেজের অর্ধেক হয়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পেজ সেটআপে যাব, গিয়ে পেপারটাকে আমরা কি করব, A4 নিয়ে নিব। এটা কিন্তু কঠিন জিনিস না, আমরা জাস্ট হলো পেপারটাকে A4, এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের A4 সাইজ নিয়ে কাজ হয়। তো এখানে গিয়ে পেপারটাকে A4 নিব। মার্জিন আমরা সব জায়গায় 0.5 ইঞ্চি দিব, জাস্ট 0.5, আমরা 0.5 করে দিব। 0.5, এখানে হলো টপ বলতে উপরে, বটম বলতে নিচে, লেফট বলতে বাম, রাইট বলতে ডান, সহজ হিসাব। তো গুটার একটা বিষয় আছে, সো গুটারটা আমরা কি জন্য ব্যবহার করে থাকি বলছিলাম, সেটা হলো অনেক সময় আমাদের স্পাইরাল বাইন্ডিং এর প্রয়োজন হয়, তখন আমাদের একটা গুটার একটা নিতে হয়। তো আমি যদি স্পাইরাল বাইন্ডিং এর কোনো কাজ করে থাকি, এরপর পেজে কোনো এই ধরনের ডকুমেন্টারি কাজ বা কোনো ধরনের রিপোর্টের কাজ হয়, তখন আমাদের এটা বাইন্ডিং এর জন্য এখানে একটা সাইজ দিতে হয়। তো আমি যদি চাই এখানে 0.5 ইঞ্চি আমি বাইন্ডিং দিব, তাহলে এখানে এই যে স্পাইরাল বাইন্ডিং এর একটা এখানে কিন্তু আমাকে শো করতেছে। এবং আমরা চাইলে এটা উপরেও দিতে পারি, অনেক সময় আমাদের উপরে হয়, উপরে অথবা বামে হয়, কখনো ডানে হয় না। ওকে, তো আমরা গুটার এখন দিচ্ছি না, গুটারটাকে আমরা 0 করে দিই। এবং চাইলে গুটারটাকে আমরা এখান থেকে নাও দিতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে লেফটে 0.5 ইঞ্চি নিয়েছে, আমি চাই লেফটটাকে আরো 0.5 ইঞ্চি এখানে বাড়িয়ে দিলাম। অথবা আমরা যদি সাধারণত যে ধরনের ডকুমেন্টের কাজগুলো 1.25 ইঞ্চি দিলে সেখানে আমাদের মূলত গুটারের জায়গাটা হয়ে যায়। এখন আসেন আমরা পেজেস, এখন মাল্টিপল পেজ, মানে পেজটাকে আমরা কিভাবে করব। যেমন দেখেন নর্মাল, নর্মাল বলতে আমরা নর্মাল যেভাবে কাজ করে থাকবো। তো আমরা কি করব, 2 পেজ পার শিট। আমি যদি 2 পেজ পার শিট করি, তাহলে দেখেন আমার পেজটা কিন্তু এখানে এই এই যে একটা দাগ দিয়ে বোঝাচ্ছে যে আমার দুইটা ভাগ হয়ে গিয়েছে।
তো আমি যদি জাস্ট এখন ওকে করি, দেখেন আমার কিন্তু পেজের সাইজটা দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে, লম্বা নাই, তার মানে A4 পেজের অর্ধেক হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে কি করি, ইনসার্ট থেকে গিয়ে যদি একটা কি করি ব্ল্যাঙ্ক পেজ নেই, দেখেন এখন কিন্তু আমার A4 পেজের অর্ধেক, এবং এখানে অর্ধেক এখানে অর্ধেক, মানে A4 পেজটাই দুই ভাগ হয়ে গিয়েছে কিন্তু। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু এইভাবে কাজ করতে পারি। তো এখান থেকে আমরা কি করব, আবার একটা কাজ করব, এরকম কাজটা আবার আমরা এখান থেকে লেআউটে যাব। সো লেআউটে গিয়ে কি করব, আবার এখানে পেজ সেটআপে যাব। সো আমরা এটা প্রোটেক্ট মোডে যাব না। প্রোটেক্ট মোডে কি, এখন প্রোটেক্ট মোডটাকে যদি দুই ভাগ করা হয় তাহলে কেমন আসবে, এটা আমাদের ল্যান্ডস্কেপ মুড নিতে হবে। ল্যান্ডস্কেপ মুডটাকে আমরা দুই ভাগ করবো, যেমন দেখেন এখন কিন্তু এরকম আসবে। প্রোটেক্ট মুডে নিলে এই যে এই বরাবর ভাগ হয়ে যাবে, যেটা স্কোয়ার সাইজের মতো হয়ে যাবে বলতে পারেন। সো একটা ক্যাশ মেমো তো স্কোয়ার সাইজ হয় না, আর সেটা রেক্টেঙ্গেল একটা শেপ হয়, যে দেখেন এরকম একটা শেপ। তো এরকম শেপ আমরা নিব, নিয়ে আমরা ওকে করে দেবো। এখন দেখেন আমার কিন্তু মনে হচ্ছে যে এটাই A4 পেজ, কিন্তু না, A4 পেজের এটা অর্ধেক এটা অর্ধেক, ল্যান্ডস্কেপ মুডে এটাকে মাঝখান দিয়ে ভাগ করা হচ্ছে। তো আমরা যদি একটা ক্যাশ মেমো এখানে ডিজাইন করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে শুরু করতে পারি, অথবা চাইলে আমরা এখানে ডাবল ক্লিক করে হেডার ফুটারও কিন্তু তথ্যগুলো দিয়ে অ্যাড করতে পারি। তো আমাদের হেডার ফুটারটাকে আমরা একটু চাইলে এখানে কমিয়ে দিতে পারি, এখানে 0.5 ইঞ্চি আছে। ওকে, এইখানে আমরা এখন লিখবো, ফর এক্সাম্পল আমি লিখতেছি HSIT সলিউশন বিডি, কন্ট্রোল A দিয়ে আমি এটাকে সিলেক্ট করে বড় করে নিচ্ছি, কন্ট্রোল B দিয়ে বোল্ড করে নিলাম, জাস্ট কন্ট্রোল E দিয়ে মিডিল করলাম। আমি একটা ডকুমেন্ট কিন্তু ফরম্যাট করতেছি, সো মিডিল করলাম। সো আমরা এটাকে চাইলে কন্ট্রোল D প্রেস করলাম, শর্টকাট গুলো লিখে নিতে পারেন। কন্ট্রোল D প্রেস করে অ্যাডভান্সে গিয়ে আমি চাচ্ছি এটাকে স্কেলিংটা কি করবো 150 করে দিলাম, দিয়ে আমি ইনসার্ট করলাম, তাহলে দেখেন দুই পাশ থেকে বেড়ে গেল। আমরা চাইলে এটা এইভাবে অনেক সময় করে থাকি, বা করার দরকার হলে করতে পারি। তো আমি এটাকে ওইভাবে রাখতেছি। তো উপরে, আমার উপরে দিব, এটাকে একেবারে উপরের সাথে অ্যাডজাস্ট করে, উপরে কোনো আর গ্যাপ রাখবো না। তো যেহেতু এটা আমরা একটা প্যাড ডিজাইন করবো, উপরে কিন্তু 0.5 ইঞ্চি আসলে এখানে গ্যাপ রাখার প্রয়োজন হয় না। তো আমরা আবার এখান থেকে ডিজাইনে যাব, সরি লেআউটে যাব, গিয়ে পেজ সেটআপে যাব। সো 0.5 না দিয়ে আমরা এখানে 0.2 দিতে পারি, টপটা শুধু, দিয়ে আমরা কি করবো ওকে করে দেবো। তাহলে আমার কিন্তু স্পেসিংটা কমে গেল। ঠিক আছে, সো এই যে এটি সলিউশন বিডি। এখন কিন্তু আমার কন্ট্রোল A দিয়ে পুরোটা করার কারণে আমার পুরোটাই কিন্তু কি হয়ে গেছে, ডকুমেন্ট সেটআপটা নষ্ট, মানে এই যে ফরম্যাটটা ফন্টের, এটা কিন্তু পুরোটাই একই রকম হয়ে গিয়েছে, বোল্ড হয়ে গিয়েছে এবং পুরোটা এক সাইজ হয়ে গেছে। তো আমরা এখান থেকে কন্ট্রোল A দিয়ে একটু কি করব, এইখান থেকে নিব, নিয়ে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। কিভাবে করলাম এটা, আমরা এখানে একটা সিলেক্ট করলাম, অথবা আমরা একটা কাজ করতে পারি, জাস্ট কন্ট্রোল A দিব, দিয়ে আমরা এখান থেকে হোমে যাব, ক্লিয়ার ফরম্যাট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করতে পারি আমরা, এখানে একটা ক্লিক করে কন্ট্রোল E দিলাম, এখন পুরো শুধু লেখাটা সিলেক্ট হয়েছে। তো অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি, পরে দেখা যায় নিচে আমাদেরকে মাসুল দিতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে ফরম্যাট করতে হয়। তো আমি এইটুকু জাস্ট করলাম। তো এই যে আইটি সলিউশন বিডি, আমি এটা একটা কালার দিব, আমরা এই কালারটা ইউজ করি। দেন নিচে আমাদের কি হতে পারে, অ্যাড্রেস। তো এখান থেকে গিয়ে আমরা এখন কি করব, ফন্ট সাইজটা এখন চেঞ্জ করি, 12 দিলাম। দেওয়ার পর আমরা কি দিব, যে পঞ্চগড়, পঞ্চগড়। আমাদের এই লাইনটা দেখেন, আমার কিন্তু দুইটা লাইন, কিন্তু এখানে একটা স্পেস আছে। তো স্পেসিংটা ঠিক করার জন্য আমরা কি করব, আমরা কন্ট্রোল A দিয়ে পুরোটা স্পেসিংটা একবার ঠিক করবো, এখানে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে প্যারাগ্রাফে যাব, অথবা আমি কিন্তু চাইলে এইখান থেকেও ক্লিক করে যাইতে পারবো। এই জায়গা থেকে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে আমরা কি করবো, দেখেন এই যে বিফোর জিরো আছে, আফটার আমার এইট হয়ে আছে, আফটার আমি 0 করে দিব, এবং এখান থেকে লাইন স্পেসটা আমরা কি করবো, সিঙ্গেল করে দিব, দিয়ে আমরা ওকে করে দিব। এখন কিন্তু অনেকটা আমার লেগে গিয়েছে। এটাকে আমরা কন্ট্রোল B দিয়ে এটা বোল্ডটাকে তুলে দিব, রেগুলার ফন্ট রাখবো, দিয়ে এখানে আমরা ফোন নাম্বার দিতে পারি 017, দিয়ে আমরা জাস্ট, আচ্ছা, 1+800, জাস্ট একটা ডেমো ফোন নাম্বার ইউজ করলাম। আর এখানে কি থাকতে, ইমেল থাকতে পারে। ওকে, তো হয়ে গেল। জাস্ট আমরা এখানে কি করতে পারি, এখন ইনসার্ট থেকে গিয়ে শেপ থেকে গিয়ে আমি একটা শেপ আঁকবো, আমরা লাইন না আঁকে একটা শেপ এঁকে দিব। তো শেপটার কালার কি দিব,
ডবল ক্লিক করলাম, শেপ আউটলাইনটাকে আমরা দিব নো কালার, শেপ ফিলটাকে দিব আমরা যে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো আমরা চাইলে এখানে কিন্তু প্যাডটাকে ডিজাইন করতে পারি কিভাবে, ইনসার্টে যাব, শেপ যাব, শেপ থেকে নিয়ে ফর এক্সাম্পল আমরা যে ইলিপস টুল দিয়ে একটা শেপ আঁকি, বা ফর এক্সাম্পল আমরা এখান থেকে শেপে যাই, অন্য শেপ আছে আরো, সেই শেপ গুলো ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি, আচ্ছা এই যে এই শেপটা নিব, এই শেপটাকে নিয়ে আমি এখানে একটু আঁকবো এই বরাবর। আমরা এটাকে একটু কি করে দিব, আগে প্রথমে এখানে নিয়ে আসি একটু বড় করে নিব। এটাকে আমরা রোটেট করতে পারবো, কিন্তু দেখেন আমি জাস্ট হলো এই বরাবর রোটেট করে নিচ্ছি, নিয়ে এই কর্নার এখানে রেখে দিলাম, জাস্ট এই কর্নারে একটু রেখে দিব জাস্ট আমার ডিজাইন হিসেবে। তো শেপ ফিল আমরা দিচ্ছি, এটা কালার, কোনো আউটলাইন লাগবে না, না আউটলাইন। আমরা চাইলে এইটাকে এটার সাথে এখানে অ্যাটাচ করে দিই, একটু রোটেট করি। আচ্ছা আমরা এটাকে জাস্ট এই জায়গায় রাখবো, কন্ট্রোল জেড দিই, আগের জায়গাটাই ঠিক আছে, এইভাবে রাখবো। এই একই জিনিসটাকে আমি অল্টার ধরে, সরি, আমরা এখানে কপি করার জন্য কন্ট্রোল ধরতে হবে। আমি কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, ওই জায়গাতে পেস্ট হলো, দুইটা হলো। এবং শর্টকাট হলো অল্টার ধরবো, কিবোর্ড থেকে অল্টার ধরে যদি আমি টানি, দেখেন আমার একটা কপি হয়ে গেছে। আমি এটা কোথায় রিপ্লেস করব, এই একই জিনিসটাকে আমি এই যে নিচের দিকে রিপ্লেস করে দিব এইখানে। সো এইখানে আমি কালারটা কি ইউজ করলাম, অরেঞ্জ। এখানে আমি ধরেন যে বিপরীত পাশে এটাকে ব্লু কালারটা ইউজ করবো। ফর এক্সাম্পল এখান থেকে শেপ ফিল কালার দিয়ে আমরা ব্লু কালার দিয়ে দিলাম। এখন আমি চাইলে এখান থেকে এইটা লাইনটা আমার দরকার নেই, আমি সিম্পল ভাবে এইভাবে তুলে ধরবো। তো দেন হলো আমরা কি করব, এখানে আমাদের কি হতে পারে, ডেট হতে পারে। আচ্ছা প্রথম হলো মেমো নাও, আর আরেকটা আমরা কি দিব, ডেট। তো এটাকে আমরা কিন্তু কি করব, দুই পাশে দিয়ে দিব। তো দুই পাশে দেওয়ার জন্য কন্ট্রোল ই দিয়ে মিডিলে নিব, জাস্ট হলো ট্যাপ, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে দুইটা কিন্তু আমার দুই পাশে সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মেমো বানটা ভুল হয়েছে, মেমো নাও। তো জাস্ট আমরা চাইলে এখানে কিন্তু ডট ডট ব্যবহার করতে পারি, এই যে ডট ডট এই জিনিসটা ব্যবহার করতে পারি। অথবা চাইলে আরেকটা, এই যে শিফট ধরে আমরা যদি মাইনাস প্রেস করি এরকম একটা ডট ডট। তো এই জায়গাটাকে আমরা একটু কমাবো, কমাই এখানেও আমরা একই রকম ভাবে চাইলে শিফট ধরে, অথবা এটাকে আমি চাইলে এইভাবে ডট ডট দিলাম, দিয়ে আবারও এখান থেকে জাস্ট হলো ট্যাপ প্রেস করবো, ট্যাপ প্রেস করলে দুই পাশে কিন্তু এটা সুন্দরভাবে সরে যাবে। তো আমরা নিচে এখন চাইলে ইন্টার প্রেস করতে পারি, অথবা এখানে যদি আমি নিচের দিকে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে আমার কিন্তু নিচে একটা চলে আসবে। অথবা আমি এখানে ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করলাম, পরে কন্ট্রোল জে দিব, নিচেটা জাস্টিফাই করে নিলাম। নিয়ে এখান থেকে আমরা ইনসার্ট করব, ইনসার্ট থেকে টেবিলে যাব। তো সাধারণত কি হয় দেখা যায় যে সিরিয়াল নং হয়, বিবরণ, পরিমাণ আর হলো মূল্য, এই তিনটা জিনিস হয়ে থাকে। সেখানে আমি যদি দিই এস এল, তারপরে কি থাকে, প্রোডাক্ট, কি থাকে, কোয়ান্টিটি, আর থাকে প্রাইস। তো প্রাইস আরেকটা অপশন করা যায়, সেটা হলো প্রতিটা প্রাইস, গড় প্রাইস, আরেকটা হলো টোটাল প্রাইস। একটা থেকে প্রাইস আর একটা থেকে আরেকটা প্রাইস। তো আমি যদি এখানে আরেকটা এখন অ্যাড করতে চাই, আমার এখন মনে হচ্ছে আরেকটা অ্যাড করা দরকার, তো কিভাবে করব। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, এই যে টেবিলে গিয়ে আমরা ড্র টেবিল নিব, এই জাস্ট আমি যদি এখানে একটা দাগ দেই, আমার কিন্তু দেখেন আরেকটা অ্যাড করা হয়ে গেল। স্কেপ দিচ্ছি। আচ্ছা একটু মোটা হয়েছে, মোটা হওয়ার পিছনে কারণটা কি, কারণ আমরা আবার যাই, ইনসার্ট থেকে টেবিলে যাব, কারণ এই যে আমাদের আবার ড্র টেবিল নেই, এটা মোটা করা আছে আমাদের। সেটা কোথা থেকে আমরা করব, কন্ট্রোল জেড দেই, হোমে যাব, টেবিলে যাই। আচ্ছা
অথবা একটা কাজ করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা একটা ইনসার্ট করি, দেখেন ইনসার্ট করা যায়। তো আমরা কি করব, ইনসার্ট দিয়ে আমরা একটা ইনসার্টে ক্লিক করি, যে ইনসার্ট অ্যাবভ বিলো নাকি লেফট নাকি রাইট, আমি চাচ্ছি কি এটা রাইটে দিতে। তো আমি রাইট দিলাম, আমার কিন্তু ডান পাশে একটা যুক্ত হয়ে গেলো, এইভাবে কিন্তু সহজে করা যায়। তো এখান থেকে আমরা কি দিব, টোটাল, টোটাল দিলাম। প্রাইস মানটা ভুল হয়েছে, PRE হবে, PRISE, প্রাইস, প্রাইস PRIZE। ওকে, এখন আমরা কি করব, জাস্ট হলো একটা ট্যাব দিব, দিয়ে আমরা নিলাম এইভাবে। এখন কিন্তু সাধারণত আমাদের ছক আকারে হয় না, এখন আমরা ইন্টার দিব, ইন্টার দিয়ে দিবে এইভাবে করে নিব, এটা একটা স্পেসিং করে নিলাম। সো এটাকে আমরা এখন কি করবো, এইভাবে ছোট করে নিব। এগুলোকে কন্ট্রোল E দিয়ে মিডিল করে নিলাম, কন্ট্রোল V দিয়ে বোল্ড করে নিলাম। এবং আমাদের প্রোডাক্ট, কোয়ালিটি, প্রাইস, এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। সো এইখানে আমরা একটা কি করব, এখন আমার নিচে একটা, আবার নিচে আমার একটা কি নেওয়া দরকার, রো নেওয়া দরকার। সো জাস্ট আমি ট্যাব প্রেস করবো, আমার নিচে কিন্তু হয়ে গেল। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, টোটাল, এই জায়গাটাতে আমরা টোটাল এই দুইটাকে সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করে দিতে পারি। এটা নিয়ে আমরা ক্লাস করব আলাদা হবে, আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দেখাচ্ছি। কন্ট্রোল R দিলাম, বোল্ড করলাম, আমরা একটা জাস্ট দেখাইলাম। তো এইটা আমার হলো ফরম্যাট। আমি জাস্ট এখান থেকে কি করব, এখানে আমরা টোটাল ইনওয়ার্ড, তাই না, কিন্তু লেখা থাকে যে ইন এ ওয়ার্ড, ইন এ, এগুলো কথায়, এটা কথায় আমরা লিখে দেবো যে কত টাকা। দেন এখানে আমাদের কিছু সিগনেচার, আমরা নিচে ইন্টার করলাম, সিগনেচার এটাকে আমরা সিলেক্ট করব, করে কন্ট্রোল B দিয়ে বোল্ড করব, কন্ট্রোল R দিয়ে রাইট পাশে নিয়ে আসবো। জাস্ট আমরা ইন্টার করে এখানে সিগনেচার অপশনটা থাকতে পারে। তো দেখেন আমরা এটাকে জাস্ট ফরম্যাট করলাম, আরো সুন্দরভাবে সাজানো যেতে পারে। কন্ট্রোল C দিয়ে কপি করব, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট কি করব, ইনসার্ট থেকে গিয়ে ব্লাঙ্ক পেজ নিলাম, এই যে একটা পেজ, এখানে গিয়ে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। তাহলে কিন্তু দেখেন আমি যখন এটাকে প্রিন্ট করব, আচ্ছা এটা থাকবে না, দুইটা পেজ। তো আমি যখন এটা প্রিন্ট করবো তখন কিন্তু A4 পেজেই কিন্তু আমার অর্ধেক অর্ধেক হয়ে আসবে। তো আমি যদি ফাইল থেকে প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে তখন আমাকে দেখেন এই যে দেখাচ্ছে কিন্তু। তো অবশ্যই আমাকে পেজ দিতে হবে 1 থেকে 2, 1 থেকে 2 ওইভাবে করে দিতে হবে, তাহলে আমার পুরোটাই একটা A4 পেজের মধ্যে আমার কিন্তু প্রিন্ট হবে। আর যদি 1 দিই, শুধু এটা প্রিন্ট হবে A4 পেজের অর্ধেক জায়গা। তোকে অবশ্যই আমরা এই ফাইলটাকে সেভ করে নিব, যে কোনো ফাইলে কাজ করার জন্য আমি এটাকে সেভ করে নিব। তো কন্ট্রোল S দিয়ে আমি সেভ করতেছি। সো আমি এখানে, এখানে গিয়ে একটা অফিস ওয়ার্ডে গিয়ে আপনাদের +3 এখানে 4 দিয়ে দিচ্ছি, অথবা আমি 4 দিয়ে কি দিলাম, দেখো ডিজাইনটা দিয়ে দিলাম। তো মাইক্রোসফট ওয়ার্ডে কি খুব সিম্পল ভাবে এরকম করে আমরা ক্যাশ মেমো কিন্তু ডিজাইন করতে পারি, আরো এটা চমৎকার ভাবে সাজানো যায়, ডেকোরেট করা যায়। তো আজকে আমরা এই ফরম্যাট গুলো ব্যবহার করে দেখলাম, যে একেবারে লেআউটের বিষয়গুলো এখান থেকে জেনে নিলাম, কিভাবে কোনটা কাজ করতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে আশা করছি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে ক্লাসটা একটু অনেক লম্বা নিলাম, যেহেতু একদিন পর ক্লাস হলো আপনাদের, এবং আশা করছি কিন্তু অনেকগুলো বিষয় আপনারা শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন শেষ করছি। আপনাদের কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, ইনশাআল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।